ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার ভাষণে। অনুষ্ঠিতব্য গণভোটের তফসিল নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন। বক্তব্যের শুরুতে মহান বিজয় দিবসের প্রাক্কালে দেশবাসীকে জানাই অগ্রিম শুভেচ্ছা। মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে জুলাই আগস্ট 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি জানাচ্ছি আমার শ্রদ্ধা এবং তাদের আত্মার শান্তির জন্য দোয়া করছি। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 2024-এর ছাত্র গণ অভ্যুত্থান পর্যন্ত সার্বভৌমত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার সকল আন্দোলনে যারা আহত, নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি জানাই আমার আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য এবং স্বাভাবিক জীবনের জন্য প্রার্থনা করছি। প্রিয় দেশবাসী, জাতি হিসেবে আমাদের অমোঘ শক্তি হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য আমাদের ভালোবাসা ও আত্মত্যাগ। জাতির প্রত্যাশাকে ধারণ করে আমাদের সংবিধান রাষ্ট্রের উপর জনগণের একচ্ছত্র মালিকানা নিশ্চিত করেছে। জনগণের প্রতিনিধিত্বশীল মালিকানা প্রতিষ্ঠার একমাত্র পথ হচ্ছে নির্বাচন। দুঃখজনক হলেও সত্য যে মানসম্মত নির্বাচনের অনুপস্থিতি প্রায়শই আমাদের ঐতিহ্য এবং সামষ্টিক প্রত্যাশাকে ম্লান করেছে। এমনই এক প্রেক্ষাপটে 2024-এর গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। আমাদের ভাই বোন সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের অঙ্গীকার হচ্ছে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান, যা জাতি হিসাবে আমাদের প্রত্যাশা পূরণ করবে এবং বিশ্ব দরবারে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে। আমার দৃঢ় বিশ্বাস আপনারা একই প্রত্যাশা ধারণ করেন এবং একই অঙ্গীকারে অঙ্গীকারাবদ্ধ। প্রিয় দেশবাসী, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে গত এক বছরে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করেছি। একটি স্বচ্ছ নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে একটি নির্ভুল, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ ভোটার তালিকা। আমরা শুরুতেই এই কাজে হাত দিই। গত এক বছরে নতুন ভোটার অন্তর্ভুক্তির পাশাপাশি ভোট বিমুখ এবং বাদ পড়া প্রায় 45 লক্ষ ভোটারকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং 21 লক্ষাধিক মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নারী ভোটারদের যথাযথ অন্তর্ভুক্তির অভাবে পুরুষের সাথে নারী ভোটারের ব্যবধান বেড়ে প্রায় 29 লক্ষে গিয়ে দাঁড়ায়। বাদ পড়া নারী ভোটারদের মাঝে সচেতনতা সৃষ্টির মাধ্যমে সেই ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে। আইন সংশোধন করে ভোটার হওয়ার যোগ্যতার তারিখ প্রতি বছর 1 জানুয়ারির পরিবর্তে কমিশন কর্তৃক নির্ধারিত দিনে নির্ধারণ করা হয়েছে। এর ফলে 31 অক্টোবর 2025 পর্যন্ত যোগ্য তরুণ ভোটারগণ ভোট দিতে পারছেন। গত 18 নভেম্বর প্রকাশিত তালিকা অনুযায়ী বর্তমানে দেশে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 12,76,95,183 জনে। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 6,48,14,907 জন এবং নারী ভোটারের সংখ্যা 6,28,79,042 জন। গত এক বছরে নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট সকলের জবাবদিহিতা বাড়াতে আমরা বহুবিধ আইনি ও কাঠামোগত সংস্কার সম্পন্ন করেছি। গণপ্রতিনিধিত্ব আদেশ এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধিতে যথাযথ পরিবর্তন, সংশোধন ও পরিমার্জন করা হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বিভিন্ন সুপারিশের পাশাপাশি নির্বাচন কমিশনের নিজস্ব মূল্যায়ন ও অংশীজনের পরামর্শের ভিত্তিতে এসব সংস্কার করা হয়েছে। এই উদ্যোগ সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশন সহ সকল অংশীজনদের জানাই আমার কৃতজ্ঞতা। প্রিয় দেশবাসী, বিভিন্ন কারণে এবারের নির্বাচন আমাদের জাতির ইতিহাসে অনন্য ও গুরুত্বপূর্ণ। প্রথমত,
প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি কাঙ্ক্ষিত সংস্কার প্রশ্নে সিদ্ধান্তের নির্বাচন এটি। এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, যা একটি নতুন অভিজ্ঞতা। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট সকল রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের জন্য এই নির্বাচন হচ্ছে সক্ষমতা প্রমাণ করে ভাবমূর্তি পুনরুদ্ধারের অনন্য সুযোগ। তৃতীয়ত, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের পর দেশের স্বার্থে রাজনৈতিক দলসমূহের মাঝে সৌহার্দ্যপূর্ণ গণতান্ত্রিক প্রতিযোগিতার ধারা প্রবর্তনের দাবি রাখে এই নির্বাচন। চতুর্থত, প্রায় অকার্যকর পোস্টাল ভোট ব্যবস্থাকে পরিমার্জন করে এই নির্বাচনে একটি কার্যকরী রূপ দেয়া হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের অন্যতম চালিকা শক্তি আমাদের রেমিটেন্স যোদ্ধা তথা প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রথমবারের মতো ভোটের আওতায় আনা হচ্ছে। একইভাবে প্রথমবারের মতো ভোটের আওতায় আসছেন আইনি হেফাজতে থাকা ভোটারগণ। এছাড়াও নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মচারী এবং নির্বাচন অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত ব্যক্তিগণ পোস্টাল ব্যালটের মাধ্যমে এবার ভোট দেবেন। প্রিয় ভোটারবৃন্দ, ভোট আপনার শুধু নাগরিক অধিকারই নয়, বরং পবিত্র আমানত ও দায়িত্ব। এই দায়িত্ব সচেতনভাবে আপনারা পালন করবেন, এই আমার বিশ্বাস। যে কোনো ভয়ভীতি, প্রলোভন, প্রবঞ্চনা এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে নিঃসংকোচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের নিরাপদ ও উৎসবমুখর অংশগ্রহণ নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও বাহিনী কাজ করবে। ধর্ম, গোত্র, গোষ্ঠী, লিঙ্গ নির্বিশেষে সকলে এই আনন্দ আয়োজনে অংশগ্রহণ করুন। পরিবারের প্রতিবন্ধী, বয়স্ক ও সন্তান সম্ভবা মা সহ সকলকে নিয়ে ভোট দিতে আসুন। আমি আশা করি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ভোটের অনুষ্ঠান উৎসবে রূপ নেবে। প্রবাসে বসবাসরত প্রিয় ভোটারগণ, প্রবাস থেকে ভোটদানের জন্য নিবন্ধন কার্যক্রম গত 18 নভেম্বর থেকে চলমান আছে। আগামী 25 ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থান থেকে ভোটদানের জন্য আপনারা নিবন্ধন করতে পারবেন। আপনারা এই সুযোগ গ্রহণ করে ভোটে অংশ নিন, দেশ গঠনে আপনাদের অধিকার বুঝে নিন। প্রবাসী ভোটারগণ ছাড়াও দেশের ভিতরের 3 ধরনের ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন, যা ইতিমধ্যে উল্লেখ করেছি। প্রবাসী ভোটারগণের পাশাপাশি এই 3 ধরনের ভোটারগণ আগামীকাল থেকে শুরু করে আগামী 25 ডিসেম্বর 2025 পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এবং নির্ধারিত পদ্ধতিতে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন। ব্যক্তি ভোটার ও প্রতিষ্ঠানসমূহের প্রতি আমার আহ্বান, আসুন আমরা আমাদের ভোটাধিকার নিশ্চিত করি এবং ভোটে অংশ নেই। প্রিয় দেশবাসী, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়ে থাকে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অসত্য তথ্য ও অপতথ্যের বিস্তার দিনকে দিন বেড়ে চলেছে। প্রতিপক্ষ দল ও প্রার্থীকে হেয় করার পাশাপাশি নারীদের প্রতি বিদ্বেষমূলক প্রচারণা আমাদের ঐতিহ্যকে ক্ষুণ্ণ করে এবং নির্বাচনকে কলুষিত করে। দেশের প্রচলিত আইন অনুযায়ী এসব রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, অসত্য এবং অসৎ উদ্দেশ্যে প্রচারিত কোনো তথ্যে কান দিবেন না, গ্রহণ করবেন না। মনে রাখবেন, অসত্য তথ্য শেয়ার করাও শাস্তিযোগ্য অপরাধ। আমি এবার নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী এবং দলসমূহের প্রতি 2-1টি কথা বলতে চাই। আসুন আমরা আচরণবিধি মেনে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করি। শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করে ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য। নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রিয় সহকর্মীবৃন্দ, নির্বাচন কমিশন স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং দৃঢ়তার সাথে দায়িত্ব পালনে বদ্ধপরিকর। কমিশনের অংশ হিসাবে আপনারা নির্ভয়ে সততা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন। মনে রাখবেন, এ ব্যাপারে কোনো শিথিলতা বা গাফিলতি সহ্য করা হবে না। একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সংবাদ মাধ্যম
ও পর্যবেক্ষক সংস্থার সহকর্মীদের ভূমিকা অপরিসীম। আপনারা স্বাধীনভাবে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার সাথে আপনাদের দায়িত্ব পালন করবেন, এটিই আমাদের প্রত্যাশা। প্রিয় দেশবাসী, আমি এই পর্যায়ে নির্বাচনী তফসিল তথা নির্বাচন সংক্রান্ত সময়সূচি ঘোষণা করছি। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 29 ডিসেম্বর 2025 রোজ সোমবার। মনোনয়নপত্র বাছাই হবে আগামী 30 ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার হতে 4 জানুয়ারি 2026 রোজ রবিবার পর্যন্ত। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ 11 জানুয়ারি 2026 রোজ রবিবার। কমিশনে দায়েরকৃত আপিল নিষ্পত্তির তারিখ 12 জানুয়ারি 2026 রোজ সোমবার থেকে 18 জানুয়ারি 2026 রোজ রবিবার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার। রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি 2026 তারিখ রোজ বুধবার। নির্বাচনী প্রচারণা চলবে 22 জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার হতে ভোট গ্রহণ শুরুর 48 ঘন্টা আগ পর্যন্ত তথা আগামী 10 ফেব্রুয়ারি 2026 রোজ মঙ্গলবার সকাল 7:30 পর্যন্ত। ভোট গ্রহণ হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার। নির্বাচন প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ ভোটারদের আন্তরিক অংশগ্রহণ ও সক্রিয় সহযোগিতা কামনা করছি। সকলের প্রতি আমার আহ্বান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐতিহাসিক ভূমিকা রাখুন। মহান আল্লাহ আমাদের সহায় হন। তফসিল ঘোষণার মধ্য দিয়ে নতুন নেতৃত্ব ও প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পেল দেশ। এবার আওয়ামী আমলের নির্বাচন নয়, ভোট হবে নিরপেক্ষ। তাই জনগণের আস্থা অর্জন করতে হবে নেতাকর্মীদের। বিএনপির দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক অনুষ্ঠানে সব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অধ্যত্বপূর্ণ কথা বলে আরেকটি ফ্যাসিজম চাপানোর চেষ্টা চলছে বলে মন্তব্যও করেন তিনি। বলতে পারেন রাজধানী খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে চলছে 7 দিন ব্যাপী বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি। দলের 8টি পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে নেতাকর্মীদের প্রশিক্ষণের এই আয়োজন। 5ম দিনের অধিবেশনে যোগ দেন সারা দেশ থেকে আসা বিএনপির মূল দলের দায়িত্বশীল নেতারা। এই নির্বাচনে আমাদেরকে পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে। উদ্বোধনী পর্বে বিএনপি মহাসচিব নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়টি উল্লেখ করে বলেন, এবার হবে সবচেয়ে কঠিন নির্বাচনী লড়াই। আজকে আবার আমরা একটা নতুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশে নেতৃত্ব সৃষ্টি করবার সুযোগ পেয়েছি। পেছনের একটা টেনে নিয়ে যাওয়ার শক্তি, সেই শক্তির বিরুদ্ধে আজকে আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তিকে জয়যুক্ত করতে হবে। ধর্মকে ব্যবহারকারী ও মুক্তিযুদ্ধ নিয়ে অধ্যত্ব দেখানোর শক্তিকে অপশক্তি উল্লেখ করে তাদের রুখে দেওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। 1971 সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম। কোন সাহসে এই কথাগুলো বলে তারা? আরেকটা ফ্যাসিজম অন্যদিক থেকে আমাদের উপরে চেপে বসতে চাইছে কিনা, এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা। রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে দৃঢ় অবস্থানের মধ্যে দাঁড় করাবার লড়াই, আরেকদিকে হচ্ছে এই অপশক্তিকে রুখে দেওয়ার লড়াই। আমাদের নারী সমাজকে যিনি শিক্ষায় এবং ক্ষমতায়নের প্রথম যিনি পথপ্রদর্শক, তাকে ফিজিক্সের একজন শিক্ষক বলছেন কাফের মুরতাদ। কোনো অন্ধ কালো শক্তির উত্থান ঘটছে কিনা এটা নিয়ে আমার খুব সংশয় তৈরি হয়। মির্জা ফখরুল বলেন, নতুন দলের একটি জোট বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে। বলেন, ভালো সব অর্জনের পেছনেই রয়েছে বিএনপির অবদান। তারা বললেন যে বিএনপির কি সংস্কার নিয়ে
কাজ করে না। আর সংস্কার জন্মই তো দিয়েছে বিএনপি। তারেক রহমান সাহেব নতুন একেবারে চিন্তাভাবনা নিয়ে এসছেন, যে চিন্তাভাবনাগুলো আমাদের জনগণের কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি, তারা আমরা নিশ্চিত যে জনগণ এগুলোকে গ্রহণ করবে এবং বিএনপির সেই ধানের শীষে ভোট দেবে। শিগগিরই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবে বলেও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতা যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। বন্ধুগণ, সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আগামী নির্বাচন যতটা সহজ ভাবা হচ্ছে ততটা সহজ হবে না। ভোটের মাধ্যমে ধানের শীষের পক্ষে জনগণের রায় আনতে হবে, এমনটাই জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির সমাপনী অধিবেশনে একথা বলেন তিনি। বলেন, বিএনপির দেশ গড়ার পরিকল্পনা দলীয় হলেও তা দেশ ও জনগণের জন্য। তারেক রহমান আরও বলেন, কোনো দলের সরকার নয়, জনগণের সরকার গঠন করবে বিএনপি। কেউ কেউ একের পর এক মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় তারেক রহমান আরও বলেন, নেতাকর্মীরা সক্রিয় না হলে দেশের অস্তিত্ব ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। গণতন্ত্রের ভিত্তি স্থাপনের মধ্য দিয়েই আগামী দিনে ষড়যন্ত্র মোকাবেলা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। এই যে নির্বাচনটা আগামী কয়েকদিন পরে হবে, আমি 1 বছর আগে বলেছিলাম যে এই নির্বাচনটি আমরা যত সহজ ভাবছি, অ্যাকচুয়ালি নির্বাচনটি তত সহজ নয়। মানুষকে সচেতন করতে হবে এবং সচেতন করার মাধ্যমে মানুষের রায় আপনার দলের পক্ষে, ধানের শীষের পক্ষে আনতে হবে। নির্বাচনের দিন, ভোটের দিন, ভোটের মাধ্যমে রায় আনতে হবে। আগামী নির্বাচনে জনগণকে হ্যাঁ না ভোটের বিষয়টি বোঝানো বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, এই ব্যাপারে জনসংযোগ কর্মকর্তা এবং আঞ্চলিক তথ্য কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সচিবালয়ের তথ্য অধিদপ্তরে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ নিজামুল কবির সভাপতিত্ব করেন। তথ্য সচিব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও স্বচ্ছতার সাথে করতে সরকার বদ্ধপরিকর। এই ব্যাপারে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। গত 15 বছরের নির্বাচন নিয়ে জনগণের তিক্ত অভিজ্ঞতা আছে মন্তব্য করে তিনি বলেন, জনগণকে নির্বাচন এবং ভোট কেন্দ্রে আসার ব্যাপারে আগ্রহী করে তুলতে হবে, বিশেষ করে তরুণ, নারী ও অনগ্রসর অঞ্চলের ভোটারদেরও হ্যাঁ ও না ভোটের বিষয়টিও জনগণকে সহজভাবে বোঝাতে হবে। তথ্য সচিব বলেন, গুজব এবং অপতথ্য দূর করতেও তথ্য কর্মকর্তাদের বিশেষ ভূমিকা রাখতে হবে। নির্বাচন উপলক্ষে 30টি জেলায় সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। নির্বাচনের এবার সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে আমাদের ভোট দানের সাথে সাথে আমাদের কিন্তু না হা ভোটটা দিতে হবে। এই না হা ভোটের বিষয়টি খুব প্রাঞ্জল ভাষায়, সহজ ভাষায় মানুষকে বোঝাতে হবে। বড় দায়িত্ব হচ্ছে সরকারের যে সামনে যে নির্বাচন, এই নির্বাচনে সহায়তা করা এবং এই নির্বাচন স্বচ্ছতার সাথে, এবং দেশের চাবি আপনার হাতে। আপনি নিজে রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে নিহত শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুর বিচারের দাবিতে ফার্মগেট মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দাবি, সহপাঠীদের মৃত্যুর সাথে সংশ্লিষ্টদের গ্রেপ্তার ও ন্যায় বিচারের। পরে পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় 2 ঘণ্টা পর রাস্তা থেকে সরে যান আন্দোলনরতরা। শিক্ষার্থীদের অভিযোগ, গেল 6 ডিসেম্বর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়, যাতে আহত হন কলেজ ছাত্র সাকিবুল হাসান রানা। 10 ডিসেম্বর বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই মৃত্যুকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে প্রিন্সিপাল বিবৃতি দিলে ক্ষোভে ফুঁসে ওঠেন সহপাঠীরা। বৃহস্পতিবার সকালে সাকিবের মৃত্যুর জন্য দায়ীদের গ্রেফতারের দাবিতে ফার্মগেট মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। কলেজ মাঠে পড়েন গায়েবানা জানাজাও। অভিযোগ, ছাত্রাবাসে মাদক সেবনে বাধা দেয়ায় তাদের সহপাঠীকে হত্যা করেছে ছাত্রদল নেতারা।
ছাত্র দলের সভাপতি, তরুণ সমর্থক, কিছু নেতাকর্মী এবং বহিরাগত নেতাকর্মীরা মিলে মাদক দ্রব্য সেবন করছিল। সেখানে নিহত সাকিব এবং আমরা সাধারণ শিক্ষার্থীরা বাধা দেওয়ার পরে আমাদেরকে অতর্কিত হামলা চালানো হয়। হোস্টেলে কোনো মাদক খাওয়া মানে এটা গ্রহণ করা যাবে না, এই জন্য তাকে মেরে ফেলা হয়েছে। আমাদের মাঝে আরেকটি আবরার চলে গেছে, আমাদের সিনিয়র ভাইয়া সেকেন্ড ইয়ারে পড়ে, ওকে হত্যা করছে ছাত্রদল। উনি আমাদের প্রধান প্রিন্সিপাল, গতকালকে উনি একটা বিবৃতি দিচ্ছে, উনি হচ্ছে এটা একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য উনি দুঃখ প্রকাশ করেছে। শিক্ষার্থীদের অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়, যানজট ছড়ায় আশপাশের সড়কে, ভোগান্তিতে পড়েন এই পথে চলাচলকারীরা। আন্দোলন করবে, রাস্তা সাইডে যে করুক, রাস্তা বন্ধ করে কেন আন্দোলন করা লাগবে? আমাদের জনগণের ভোগান্তি হয়, আমাদের ড্রাইভারদের খুব ভোগান্তি হয়, মানুষের জীবনযাত্রা একবার শেষ। বিদেশি যারা আছে, বাংলাদেশে যারা বিনিয়োগ করতে চায় তারা জীবনে আসবে না। রাস্তাঘাট বন্ধ, আমাদের অনেক সমস্যা হয়, রাস্তার সবাই তো আছে, সবাই কষ্ট করতেছে। ঘটনাস্থলে পুলিশ আসলে ছাত্ররা দায়ীদের গ্রেফতারের দাবি জানান। আমরা তাদেরকে আশ্বস্ত করার বোঝানোর চেষ্টা করছি যে ঘটনা ঘটছে, ঘটনা আমরা এই আইনগত বিষয় যেগুলো আছে, ঘটনা যারা জড়িত আছে তাদেরকে আমরা গ্রেফতার করব। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের যা যা ভূমিকা আমাদের করণীয় আমরা করব। আমাদের উদ্যান কর্তৃপক্ষ নলেজে আসেন, তারা যেভাবে আমাদের নির্দেশনা দেবেন, আমরা এখানকার আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। প্রায় 2 ঘন্টা পর যথাযথ আইনি পদক্ষেপ নেয়ার আশ্বাস এবং পুলিশের অনুরোধে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। যাত্রা শুরু হলো সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। উদ্বোধন শেষে ভবিষ্যতে সচিবালয়ের কার্যক্রম এগিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানান প্রধান বিচারপতি। আর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, এখন থেকে বিচার বিভাগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না আইন মন্ত্রণালয়। দীর্ঘ 25 বছর পর গত 30 নভেম্বর নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হয় বিচার বিভাগ। পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারির মধ্য দিয়ে আইন মন্ত্রণালয়ের দ্বৈত শাসন থেকেও মুক্তি পায় বিচার বিভাগ। অধ্যাদেশ জারির 12 দিনের মাথায় বৃহস্পতিবার আইন উপদেষ্টা, সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও বিদেশি ডেলিগেটদের উপস্থিতিতে সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। উদ্বোধনের পর আইন উপদেষ্টা বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা হয় এখন থেকে বিচার বিভাগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না আইন মন্ত্রণালয়। আইনমন্ত্রীর কথা বেশি শোনা যেত, ওনারা অনেক ধরনের খবরদারিত্ব করতেন, কে জামিন পাবে, কে জামিন পাবে না, কি রায় হবে, কিভাবে রায় হবে না, এই সমস্ত কিছু, কোন মামলাটা আগে শুনানি হবে, কোন মামলা হবে না, বিচারকদের পোস্টিং, পদোন্নতি, বদলি, সমস্ত কিছু রাজনৈতিক প্রভাবের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো। এখন আর রাজনৈতিক প্রভাব থাকবে না। পরে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ ও সাংবিধানিক ক্ষমতা এখন সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম এগিয়ে নেওয়া এখন আগামী সরকারের বড় দায়িত্ব। কিন্তু এটি এখানে শেষ হলো না। আমাদের এখন সবচেয়ে বড় যে আমাদের পদক্ষেপ নিতে হবে সেটা হচ্ছে এই সচিবালয়ের যে কার্যক্রম, এটা স্থায়িত্ব বজায় রাখা। এটা সাফল্য যতটা আমাদের অর্জন হবে, এটার ব্যর্থতাও কিন্তু আমাদের মেনে নিতে হবে। সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবনে আপাতত কয়েকটি কক্ষ নিয়ে যাত্রা শুরু করেছে সুপ্রিম কোর্ট সচিবালয়। এদিকে কার্যক্রম পরিচালনার জন্য 489 জন কর্মকর্তা কর্মচারী পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সচিবালয়। গঠিত হয়েছে পরিচালনা ও পদ সৃজন কমিটিও। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ফাইটার জেট এবং বোমারু বিমানে যৌথ মহড়া চালিয়েছে জাপান ও যুক্তরাষ্ট্র। বুধবার জাপান সাগরের উপর মহড়া চালায় টোকিওর 3টি F-35 স্টেলথ ফাইটার জেট এবং ওয়াশিংটনের 2টি B-52 বোমারু বিমান। মূলত জাপান ও দক্ষিণ কোরিয়ার আশপাশে চীন, রাশিয়ার চালানো বিমান টহলের জবাব দিতেই দেশগুলোর এই সামরিক তৎপরতা। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ সময় দেশটি জানায়, বল প্রয়োগের মাধ্যমে কেউ অঞ্চলটির স্থিতিশীলতা নষ্ট করতে চাইলে তা প্রতিরোধে দৃঢ় সংকল্পবদ্ধ জাপান ও যুক্তরাষ্ট্র। টাকা চুরিকে কেন্দ্র করেই মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যা করে গৃহকর্মী আয়েশা। এমনটাই জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এইচ.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে হওয়া প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। বলেন, হত্যার আগের দিন আয়েশা ওই বাসা থেকে 2000 টাকা চুরি করে। বিষয়টি নিয়ে বাকবিতণ্ডা হয় গৃহকর্ত্রী নিহত লাইলা আফরোজের সাথে। তাকে পুলিশে দেওয়ার হুমকি দিলে মা মেয়েকে হত্যা করে আয়েশা।
হত্যার পর ল্যাপটপ ও মূল্যবান সামগ্রী লুট করে স্কুল ড্রেস পরে পালিয়ে যায় আয়েশা। এর আগে নিজের বোনের বাসা থেকেও 2 লাখ টাকা চুরি করেছিল সে। গেল সোমবার রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যা করে গৃহকর্মী আয়েশা। বুধবার ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করা হয় মূল আসামি আয়েশা ও তার স্বামী রাব্বিকে। যেহেতু মহিলাটা মারা গেছে, এখন তার স্বামী জানে কিনা টাকা চুরির বিষয়টা আমরা এখনো এটা কনফার্ম করতে পারি নাই। তবে এটা একটা এলিবাইও হতে পারে। যদি সে সত্যিকারে 2000 টাকা চুরির জন্য বাসাওয়ালি তাকে বাগবেতনটা করে, সে তারপরে নাও আসতে পারতো, কিন্তু সে হত্যা করার উদ্দেশ্যে ছুরি চাকু নিয়ে বাসায় আসছে কাজের মহিলা, তাহলে তার তো ক্রিমিনাল ইন্টেনশন নিয়ে সে ভিতরে ঢুকছে। গাজীপুরে 1 আসনে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুলকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন কাশিমপুর মেট্রো থানা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে কাশিমপুরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে ভান্ডারী এলাকায় গিয়ে শেষ হয় মিছিলটি। নেতাকর্মীরা বলেন, সায়েদুল আলম বাবুল একজন সৎ ও জনপ্রিয় ব্যক্তি। তিনি দলের দুঃসময়ে বিএনপির নেতাকর্মীদের পাশে ছিলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকাও ছিল। এ সময় আগামী নির্বাচনে কাজী সায়েদুল আলম বাবুলের নেতৃত্বে গাজীপুর 1 আসনে ধানের শীষকে বিজয়ী করার আশাবাদ ব্যক্ত করেন নেতাকর্মীরা। যখন গাজীপুরে ব্যানার ধরার মতো মানুষ ছিল না, এই কাজী সাইদুল আলম বাবুলের নেতৃত্বে গাজীপুরে হাজার হাজার মানুষকে সেই পল্টনে সেই গাজীপুরে উনি রাজপথে ছিল। পূর্ণ বিবেচনা করে গাজীপুরের 1 আসনের নমিনেশন যেন যোগ্য নেতার কাছে তুলে দেওয়া হয়। জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিশু একাডেমি মিলনায়তনে এই সভা আয়োজন করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নরসিংদী বিভাগ। অংশ নেন ব্যবসায়ীরা। এ সময় কর্মকর্তারা বলেন, বর্তমানে অনলাইন কার্যক্রম ভ্যাট ব্যবস্থাপনাকে আরও সহজ ও গতিশীল করেছে। ভ্যাট আইন না জানা থাকায় অনেকের মধ্যে ভীতি কাজ করে। আইন জানা থাকলে এই সমস্যা থাকবে না। সময়মতো নিবন্ধন নিয়ে সঠিকভাবে ভ্যাট প্রদানের আহ্বান জানান কর্মকর্তারা। সভায় নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি রাশিদুল হাসান রিন্টু, আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ভ্যাট আইন সম্পর্কে আপনার না জানবার কারণে আপনি সঠিকভাবে ভ্যাট দিতে পারছেন না। তাই যদি আপনি সঠিকভাবে ভ্যাট দিতে পারতেন তাহলে ভ্যাট বিভাগের প্রতি আপনার ভয় থাকতো। আমরা যারা ভ্যাট দেন ওরা আরো বেশি দেন, আর যারা নিবন্ধন হয় নাই ওদিকে কিন্তু আমরা অত যাই না। আমরা চেষ্টা করি যাতে ভ্যাটটা সকলেই দেই, সব নিবন্ধনগুলি ছোট পরিসরে আস্তে আস্তে সবাইকে নিবন্ধনের আওতায় নিয়ে আসি। রাজধানী যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হলো সাউথ কোরিয়া এডুকেশন সেমিনার। যমুনা ফিউচার পার্ক কনভেনশন সেন্টারে এই সেমিনারের আয়োজন করে অ্যাব্রড ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম। বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ও সঠিক নির্দেশনা দিতে এই আয়োজন করা হয়েছে। সেমিনারে শিক্ষার্থীদের কোরিয়ার অ্যাডমিশন, স্কলারশিপ সহ অন্যান্য সুবিধা সম্পর্কে তথ্য দেওয়া হয়। এছাড়াও অন স্পট কাউন্সেলিং, এলিজিবিলিটি চেক এবং প্রশ্নোত্তর সেশন শিক্ষার্থীদের জন্য ছিল বিশেষ আকর্ষণ। পার্ক অ্যাভিনিউর নতুন অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হলেন ফুটবল তারকা ও জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। বুধবার ঢাকায় অনুষ্ঠিত সাইনিং সেরিমনিতে নতুন এই অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচন করা হয়। পার্ক অ্যাভিনিউ একটি ব্র্যান্ড যা প্রিমিয়াম বডি স্প্রে ও পারফিউম সহ ব্যক্তিগত সুগন্ধির জন্য বিশ্বব্যাপী পরিচিত। সেরিমনিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সহ আরও অনেকে।